সুপ্রিয় দর্শক, সকলকে দৈনিক আধুনিক কাগজের স্টুডিও আয়োজন ইজি টকে স্বাগত জানাচ্ছি আমি মঈনুদ্দিন। আপনারা জানেন, গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে অনেক ঘটনাই ঘটে গেছে। এই ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করেছেন এবং শেখ হাসিনা ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গেছেন। তো এই যে তার দেশ ছাড়া এবং দীর্ঘদিনের শাসন ব্যবস্থা, সেটা নিয়ে মানুষের মধ্যে অনেক বিতর্ক আছে, অনেক ক্ষোভ আছে, অনেক কথা আছে। আজকে আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন যুবলীগের কেন্দ্রীয় সাবেক যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা যুবদলের সব সেক্রেটারি মকসুদ হোসেন। তিনি একসময় ছাত্র রাজনীতি করেছেন। ছাত্রদল থেকে উঠে আসা তার এই নেতৃত্ব, দীর্ঘদিন তিনি আসলে গত 15 বছর অনেক দুঃশাসনের মুখোমুখি হয়েছেন। আমরা আজকে তার সেসব কথাই শুনবো এবং দেশ নিয়ে তাদের ভাবনার কথাও আমরা আজকে জানবো এই অনুষ্ঠানের মাধ্যমে। আমি মকসুদ হোসেনকে, আমাদের মকসুদ আহমদকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আধুনিক কাগজের পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও। আমি আলোচনায় চলে যাচ্ছি। মকসুদ, আপনারা তো আসলে দীর্ঘদিন আন্দোলন করেছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটা বিজয় অর্জনের জন্য। সেই বিজয়টা অবশ্যই ছাত্র জনতার হাত ধরে এসেছে। এই যে আন্দোলনের আগ পর্যন্ত আপনারা আসলে রাজনীতির ময়দানে ছিলেন এবং সেখানে আমরা দেখেছি আপনি অনেক মামলার শিকার হয়েছেন, অনেক কষ্টের দিন আপনার গেছে। সেসব বিষয়ে আসলে আজকে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি, সেই দিনগুলো কেমন ছিল আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আধুনিক কাগজের ইজি বাইক এই অনুষ্ঠানের, ইজি টকের এই অনুষ্ঠানের সকল কলাকৌশল দর্শকবৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার জেলা যুব দলের পক্ষ থেকে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আমরা দীর্ঘ 16 বছর আর 111 সেনা সমর্থিত আরও 2 বছর, টোটাল 18 বছরই আমরা নির্যাতন নিপীড়নের শিকার ছিলাম। 2008 সালে তথাকথিত একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই 2010 সাল থেকে আমাদের উপর স্টিমুলার শুরু করে। প্রথম হরতালেই আমাদের উপর মামলা শুরু করে। দক্ষিণ সুরমায় একটি গাড়ি পুরানো মিথ্যা মামলা দিয়ে তাদের যাত্রা শুরু করে। এক এক করে এই 16 বছরে আমার উপর 59টি মামলা দায়ের করেছে। শুধু আমার উপরে না, আমার সাথে যারা বিএমপি করে, যারা যুবদল, ছাত্রদল বা কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মীর উপরে একের পর এক মামলা দিয়ে প্রত্যেকটি থানা, এই মহানগরের ভিতরে 6টি থানা, বিভিন্ন উপজেলার থানাগুলিতে আমাদের নেতাকর্মীর উপরে অজস্র মামলা, সবগুলা মিথ্যা মামলা, কিছু হলেই মামলা দিয়েছে। 2008 সাল থেকে 2014 সাল আমাদেরকে বিরোধীদেরকে দমনের জন্য এই সরকার তাদের সর্বোচ্চ স্টিমুলার চালিয়েছে। আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে মামলা দিয়েছে, গ্রেফতার করেছে, নির্যাতন করেছে, জেলে ভরেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আইনকে মোকাবেলা করে আমরা সবাই জামিনের মাধ্যমে আবার বের হয়ে এসেছি। 2014 সালে একটি অবৈধভাবে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেখিয়ে আবার জোরপূর্বক বন্দুকের নলের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে এই সরকার 14 সালে আবার ক্ষমতা দখল করে। তখনও আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তখন থেকে শুরু হয়েছিল গায়েবী মামলা বলতে যে কোনো ঘটনা ছাড়া প্রত্যেকটি এজাহারে আমরা দেখতে পেলাম যে অমুক জায়গায় ঘটনা, অমুক সময় এখানে আমরা এই সরকার বিরোধী তৎপরতার জন্য আমরা একত্রিত হয়ে সেখানে ককটেল বিস্ফোরণ করেছি, গাড়ি ভাঙচুর করেছি, পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশকে আমরা মেরেছি। এগুলা সবই একটা মিথ্যা সাজানো নাটক দিয়ে এই মামলাগুলা দায়ের করেছে। এটার নাম দেওয়া হয়েছিল গায়েবী মামলা।
14 সাল থেকে গাইবি মামলা মোকাবেলা করতে করতে আরও আন্দোলন সংগ্রামে আমরা যারাই ছিলাম রাজপথে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বা বিএনপির নেতৃবৃন্দ, শ্রমিক দল সব একটার পর একটা প্রত্যেক দিনই মামলা। এরকম হয়েছে 2011 সালে, না দুঃখিত 12 সালে একই দিন আমার উপরে 6টা মামলা করা হয়েছে একদিনে। এর মধ্যে আপনার কোতোয়ালিতে 2টি আর দক্ষিণ সুরমা থানায় 4টি মামলা। মামলার এজাহার পরে আমি দেখতে পেলাম যে আমি 12:30টার সময় 54টা পয়েন্টে ছিলাম। সেখানে আমরা গাড়ি পুড়িয়েছি বলা হয়েছে, এজাহারে পুলিশের সাথে মারামারি করেছি। ঠিক 12:15 আরেকটি এজাহারে দেখতে পেলাম আমি সুপানিঘাট পয়েন্টে ছিলাম, সেখানেও আমি পুলিশের সাথে মারামারি করেছি, আমরা গাড়ি ভাঙচুর করেছি। এগুলা আপনার এজাহারে সময়ের ব্যবধানটা খুবই কম। এরপরে 12:30 চন্ডিবিল পয়েন্টে আপনার গাড়ি পুড়িয়ে এখানে একটা মানুষ মারা গিয়েছিল, সেই মামলায়ও আমাদেরকে আসামি করা হয়েছে। এখানে আবার 4টা মামলা করা হয়েছে। আপনার দূরত্ব আপনার থানা থেকে মনে হয় 2-3 মিনিটের। চন্ডিবিল পয়েন্ট আপনি দক্ষিণ সুরমার মানুষ, আপনি জানেন। তো এই থানায় ওই দিনই 4টি মামলার সময়ের 5 থেকে 10 মিনিট এদিক সেদিক দেখানো হয়েছে এবং স্থান একই দেখানো হয়েছে। তো এখানে 4টা মামলা করা হয়েছে এবং কোতোয়ালিতে 2টি মামলা। একই দিন আধা ঘন্টার সময়ের ভিতরে আমার উপরে 6টা মামলা দায়ের করা হয়েছে। তো আমি তখন মনে মনে চিন্তা করলাম যে হয়তো আমি লকেট, লাঞ্চার বা এইগুলা কিছু হয়তো আমি ব্যবহার করেছি, মনে মনে চিন্তা করলাম। কারণ একটা অদ্ভুত একটা সরকার ছিল, অদ্ভুত সরকারের প্রশাসন ছিল, তাদের ঘটনার সাথে আপনার কোনো সম্পৃক্ততা নাই, কোনো নিয়ম শৃঙ্খলা নেই, যার যেটা মন চায় করেছে, যেভাবে ইচ্ছে সেভাবে মামলা দিয়েছে। তো আপনি তো ভালো করেই জানেন 12 সালে 17 এপ্রিল আমাদের প্রিয় নেতা, জননেতা, সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, নির্বাচিত ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েছিলেন, আমাদের সিলেটের গর্ব, সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলী সাহেব। এবং এর কিছুদিন আগে আমাদের ছাত্রদল নেতা, ছাত্রদলের সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় বড় ভাই ইফতেখার আহমদ দিনার, এবং ইলিয়াস ভাইয়ের সাথে ওনার ড্রাইভার আনসার আলী, দিনার ভাইয়ের সাথে ওনার বন্ধু জুনেদ ভাই, উনিও ছাত্রদল করতেন। ওনাদেরকে গুম করা হয়েছে। আজ পর্যন্ত আমরা ওনাদের কোনো খবর পাইনি। তো আয়নাগর থেকে, গুম নামক কারাগার থেকে অনেকেই বের হয়ে আসছেন, কিন্তু আমাদের এই 4 জন ভাই সিলেটের আমরা এখনো কোনো খবর পাইনি। আজকে আধুনিক কাগজের ইজি টকের মাধ্যমে আমি এই সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, এবং বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, ওনাদেরকে উদারত আহ্বান জানাবো। আমাদের এই সিলেটের প্রিয় সন্তান, প্রিয় ভাই ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, আনসার আলী এবং জুনেদ ভাই সহ সবাইকে যেন আমাদের উদ্ধার করে গুম নামক কারাগার থেকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আর আপনি যে এটা জানতে চেয়েছেন যে আমাদের স্টিম রোলার, যেটা আমার উপরে যে স্টিম রোলারটা চলেছে, আমার উপরে যেভাবে চলেছে ঠিক তেমনি আমাদের সকল নেতাকর্মীর উপরে কারো কাছে কোনো কমতি নেই। আমি সবাইকে সমান করেই রাখবো। এবং আমাকে এক সময় শুনেছি, আমি তো দেখিনি, যে গুমের লিস্টে আমার নাম রাখা হয়েছে, গুম করার জন্য আমাকে অনেক চেষ্টা করা হয়েছে। ক্রস ফায়ারের লিস্টে নাকি আমার নামও দেওয়া হয়েছিল, আমাদের সিলেটের আরও অনেকের নামও দেওয়া হয়েছিল। কারণ এগুলা শুধুমাত্র এই যে আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের দমানোর জন্য, এটা ওদের একটা অপকৌশল ছিল। তো আল্লাহর রহমতে আমি সবসময় বিশ্বাস করতাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আমাদের উপরে যেটা লিখে রেখেছেন, যেটা হুকুম করে রেখেছেন, এর বাইরে কেউ কিছু করতে পারবে না। 2014 সালের যে তথাকথিত যে অবৈধ নির্বাচন, 154টা আসন আপনার দেখিয়ে আবার সরকার গঠন, এরপর থেকে আমরা আন্দোলন করেছি। আন্দোলনে অনেক মামলা হয়েছে, আমাদের অনেক নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়েছে। প্রশাসন তো আপনার তখন আপনার যে খেলনার বাচ্চারা যেভাবে খেলনা বন্দুক দিয়ে খেলাধুলা করে, গুলি করে, মানে ওদের কাছে এটা খেলনার বন্দুকের মতোই ছিল। যাকে যেভাবে পেয়েছে গুলি করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে লাঠি পিটা করেছে, বুকের উপর আপনার দাঁড়িয়ে নির্যাতন করেছে, তার পা দিয়ে লাথি মেরেছে। অসংখ্য ভিডিও, অসংখ্য ডকুমেন্ট আমাদের কাছে আছে। তো এগুলা আমরা কখনোই ভীত হইনি।
আমরা আমাদের লক্ষ্য থেকে একটু বিচলিত হইনি। আমাদের একটা কনফিডেন্স ছিল, আমাদের একটা বিশ্বাস ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ভরসা ছিল। আমরা জানি এটা আমাদের জন্য একটা পরীক্ষা আল্লাহর তরফ থেকে, কিন্তু এই পরীক্ষা থেকে আমরা উত্তোলন হতে হবে। হ্যাঁ, আল্লাহ সবসময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়েছি। আমরা আমাদের দলের যে কর্মসূচিগুলো এসেছিল, আমরা সফলভাবে সেই কর্মসূচিগুলো পালন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আমরা 2018 সাল পর্যন্ত আন্দোলন করলাম। 18 সালে আবার একটি নির্বাচন, সেই নির্বাচনে আমাদের দল এই অবৈধ সরকার এবং বিদেশি অনেক দেশের রিকোয়েস্টের কারণে বা দেশের মানুষকে বোঝানোর কারণে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করলাম ধানের শীষ নিয়ে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা ঠিকই দেখলাম নির্বাচনের 10-12 দিন আগ থেকেই আবার বিভিন্ন জায়গায় গায়েবী মামলা শুরু হয়ে গেল। প্রত্যেকটি থানায় 3টা-4টা করে গায়েবী মামলা, এবং প্রত্যেকটি থানায় আমাদের নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে, আমি সহ। তো এরপর থেকেই গায়েবী মামলা হওয়ার পর থেকে আমাদের বাসা বাড়িতে আমরা থাকতে পারি না। আমরা তো আর প্রথম থেকেই থাকতে পারি না। এরপরে আমরা মনে করেছিলাম যে এখন ইলেকশনের সময়, যেহেতু একটা ইলেকশন হচ্ছে, আমাদের দলও ইলেকশনে অংশগ্রহণ করেছে, আমরা হয়তো থাকতে পারবো, ইলেকশনে আমরা অংশগ্রহণ করতে পারবো, আমরা ক্যাম্পিং করতে পারবো, আমাদের নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিতে পারবো। কিন্তু দেখলাম ঠিকই উল্টো। তো আমার তখন থেকেই মনে হয়েছে আওয়ামী লীগকে বিশ্বাস করার মতো দল আওয়ামী লীগ না। আওয়ামী লীগ কথায় কথায় মিথ্যা কথা বলে, একদম ওর প্রধান শেখ হাসিনা 100টা কথাও যদি প্রত্যেক দিন বলে, সেই 100টার মধ্যে 99টাই মিথ্যা কথা, আমরা যতটুকু জানি। হয়তো যদি 5 আগস্টের আগেই কথা বলতাম, আপনার স্টুডিও থেকে আমি বের হয়ে আমার বাসায় যেতে পারতাম না। কারণ বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, কথা বলার কোনো সাহস মানুষ হারিয়ে ফেলেছিল, সত্য কথা মানুষ বলতে পারতো না। সত্য কথা বললেই আপনার তাকে মামলা দিয়ে গ্রেফতার করা হতো, থানায় নিয়ে নির্যাতন করা হতো। তো এখন আল্লাহর রহমতে আমাদের দেশের মানুষ তাদের সত্য কথা বলতে পারছে, সত্য ঘটনাগুলো সবার সামনে উপস্থাপন করতে পারছে। কিন্তু এরপরেও আমরা কিন্তু কখনো ভয় পাইতাম না। আমি বিশেষ করে আমি সবসময় চেষ্টা করতাম যে সত্য এটা উন্মোচন করা। কারণ আমি একটা হাদিস যেটা আমি জানি যে জালিম সরকারের বিরুদ্ধে সত্য কথা বলা হচ্ছে সবচেয়ে বড় এক জিহাদ। তো আমি সেই জিহাদে অংশগ্রহণ করার জন্য আমি সবসময় সত্য কথা বলতাম। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় যারা পায় তারা কখনো মিথ্যা বলে না, মিথ্যা বলা তো মহাপাপ। তো এই সরকারের বিরুদ্ধে আমরা তো মামলা দিচ্ছে, নির্যাতন করছে, আর কি করবে, কি করার বাকি আছে। তাই জন্য আমরা কখনো বিচলিত ছিলাম না, ভয় পেতাম না, আমরা ঠিকই সত্য কথা বলতাম। আমরা এইরকম জানি যে আজকে আমাদের কর্মসূচি, সেখানে আমরা মিছিলে গেলে আজকে মিছিল থেকে ফেরার পথে আমাকে গ্রেফতার করা হবে, বা আমার আরও নেতাকর্মীদের গ্রেফতার করা হবে। আমি সহ আমাদের সকল নেতাকর্মীরা ঠিকই এটা জানার পরেও আমরা মিছিলে যেতাম। মিছিলে গিয়ে মিছিল শেষ করে কৌশল অবলম্বন করে আল্লাহ তাআলার সাহায্য চেয়ে আমরা সেখান থেকে ব্যাক করতাম। কিন্তু ঠিকই তারা আমাদের গ্রেফতার করার জন্য তৎপরতা চালাতো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক সময় বেঁচে যেতাম। তো 18 সালের যে নির্বাচনের কথা বললাম, তো আমরা যখন ক্যাম্পিং শুরু করব তখন থেকেই দেখি আমাদেরকে গ্রেফতারের যে একটা পায়তারা শুরু হয়ে গেছে, বাসায় বাসায় আপনার এই তল্লাশি শুরু হয়ে গেছে। তখন আমরা আরও সতর্ক হয়ে গেলাম। সতর্ক থেকে আমরা অনেক ক্যাম্পিং করলাম। তো আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে জানালাম যে এই অবস্থা, আপনারা তো নির্বাচনে অংশগ্রহণ করলেন কিন্তু আমাদেরকে রাস্তায় নামতে দিচ্ছে না, বাসা বাড়িতে থাকতে দিচ্ছে না, কোনো ক্যাম্পিং করতে দিচ্ছে না। তো আমাদের সিনিয়র নেতারাও আমাদেরকে অনেক সময় আশ্বাস দিয়েছেন যে সেনাবাহিনী নামবে কিছুদিনের মধ্যে, সেনাবাহিনী নামার পরে এগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিকই সেনাবাহিনী তখন নামলো। নামার পরে আমরা একটি ভিন্ন সেনাবাহিনীকে দেখতে পেলাম। সেনাবাহিনীর সামনে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, আমাদেরকে দৌড়ানো হচ্ছে, আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমরা সেনাবাহিনীকে সাহায্য চাইলাম, তখন থেকে আমরা কোনো সাহায্য পাইলাম না। তো নির্বাচনের আগের দিন পর্যন্ত, আপনার 2 দিন না 1 দিন আগে মনে হয় সম্ভবত সেনাবাহিনীর ফিল্ডে নামেছিল। তো আমরা শুধু দেখলাম ওনাদের গাড়ি নিয়ে টহল দিচ্ছে, এর বাইরে আমরা ওনাদের আর কোনো তৎপরতা দেখতে পাইনি। তখন অবশ্য সেনাপ্রধান ছিল জেনারেল আজিজ, যে কিনা কুখ্যাত জিসান জুসেফের ভাই ছিল। ওর পুরো পরিবারটা একটা ক্রাফটেড পরিবার ছিল, ওর ভাই একটা দেশের বাইরে থাকে। তো আমরা এগুলো দেখতে পেলাম। তো মানুষের যে একটা আস্থা ছিল সেনাবাহিনীর উপরে, মেজর আজিজের এই সময় সেনাবাহিনীর উপর মানুষের আস্থা চলে গেছে। পুরোদমে সরকারকে আপনার সমর্থন দিয়ে একটি বুট চুরির উৎসবে পরিণত করেছে। আমি নিজে দেখতে পেয়েছি যে আগের দিন রাত্রে প্রত্যেকটি সেন্টারে সিভিলে এসে আপনার রাত্রে বক্সের মধ্যে বুট ব্যালেট ঢুকানো দেওয়া হয়েছে। পরবর্তীতে আমাদের যে নেতাকর্মীরা যে এজেন্ট থাকবে এই সুযোগটাও পায় নাই।
এখানে কে দেখবে, কে প্রতিবাদ করবে? যারাই প্রতিবাদ করতে গেছে তাদেরকেই ওইখান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে অনেকদিন ওদেরকে অনেকের খবরই পাওয়া যায় না, 2 দিন 3 দিন নিয়ে আবার নির্যাতন করেছে। আবার ইলেকশনের দিন কি দেখলাম, প্রত্যেকটি সেন্টারে ছাত্রলীগ যুবলীগের ওরা হলুদ টি শার্ট পরা, প্রত্যেকটি সেন্টারে 10 থেকে 15টা ছেলে, ওদের কাজ নাকি যখন প্রশাসন আসবে, প্রশাসন এসে হঠাৎ করে ফুইসেল দিবে, ফুইসেল দেওয়ার পরে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে, তখনই ওরা গিয়া ঢুকবে, ঢুকার পরে এর আগে প্রশাসনের কাছেই ব্যালট পেপারগুলো ছিল, ওদেরকে একটা লিডার দেওয়া হয়েছে, ওর কাছে হস্তান্তর করবে, বাইরে সবাইকে পিটানো দিবে, ফুইসেল দিবে, দৌড়াদৌড়া করাবে, আর ওরা গিয়া ঢুকিয়ে দেবে। ঠিক যেভাবে আমরা শুনেছি সেভাবেই আমরা বাস্তবে আমরা দেখতে পেয়েছি, এবং প্রশাসন থেকে এটা মূলত করা হয়েছে। তো আমরা হতাশ হয়েছি, বাংলাদেশের প্রশাসন যেভাবে ভোট চুরের সাথে সম্পৃক্ত হয়ে গেছিল, আমরা একটু চিন্তায় পড়ে গেছিলাম যে আমাদের দেশটা কি হবে। কিন্তু এরপরেও আমরা আন্দোলন থেকে একটুও পিছু হইনি, বন্দুকের নলের সাথে আমরা খালি হাতে ইট পাক্কেল নিয়ে, পুলিশের রাইফেল, শটগান, রাবার বুলেট, টিয়ার সেলের মধ্যে আমরা দীর্ঘ 16 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের অনেক নেতাকর্মীরা আহত হয়েছে, অনেক নেতাকর্মীরা নিহত হয়েছে, শহীদ হয়েছে, অনেকেই মামলায় গ্রেফতার হয়ে যে থানায় নির্যাতন করে আপনার জেলগেটে পাঠিয়েছে, আবার রিমান্ড রেখে আবার থানায় এসে নির্যাতন করে আবার আপনার জেলগেটে পাঠিয়েছে, একটি মামলায় 2 বার 3 বার করে রিমান্ড আবেদন করেছে। আমরা বিচার বিভাগের দিকে তাকালে বিচার বিভাগটাও পুরো ওদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। প্রথম থেকেই আপনার এই যে খালা মানিক নামের যে কুলাঙ্গারটা সিলেটে আপনার জনতার হাতে গ্রেফতার হওয়ার পরে কোর্টে আপনারা দেখলেন মানুষের কি ক্ষোভ, মানুষের যে আপনার দীর্ঘদিনের যে ওর চলাফেরা বা বিচার বিভাগকে ধ্বংস করার মূলেই কিন্তু কালা মানিক আর খায়রুল হক নামে 2 জন বিচারপতি। তো তারা মনে করেছিল যে আপনার তারা পার পেয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। তো এই যে আয়াতটার প্রতি আমাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ বলেছেন উনি ছাড় দেন, ছেড়ে দেন না, তো অবশ্যই অচিরেই ধরবেন। কিন্তু এটাও সত্য যে জালিমদেরকে আল্লাহ একটু সময় দেন কেন, যে যদি আল্লাহ তো প্রত্যেকটি বন্দার প্রতি খুবই দয়ালু। আমি যেটা জানি যে পৃথিবীর মধ্যে 1% যে মায়া মহব্বত উনি দিয়েছেন, আর 99% উনার কাছে রেখে দিয়েছেন। তো যেহেতু আমাদের বাবা মার সন্তানদের প্রতি যে মায়া ভালোবাসা বা ভাই বোনের যে মায়া ভালোবাসা, এটা থেকে আমরা উপলব্ধি করতে পারি যে 1% যদি এইরকম হয়, তো আল্লাহ তাআলার কাছে যে 99% রেখে দিয়েছেন, তো উনি তো অবশ্যই দয়ালু, এবং আপনার উনি ধৈর্যশীল এবং সীমালঙ্ঘনকারীকে কখনোই ছাড় দেন না। উনি বলেছেন যে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। তো আমাদের একটা বিশ্বাস ছিল মহান আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, অবশ্যই ধরবেন। তো আমরা 18 সালে নির্বাচনে আপনার দেখলাম যে রাতেও ভোট চুরি করা হইলো, দিনেও ভোট চুরি করা হলো। এরকম একটা নির্বাচন দেখে আমরা হতাশ হলাম। পরবর্তীতে আপনার মাত্র 5টি আসনে ওইটা হয়তো বা ভোট চুরি করতে পারেনি বা করেনি, ইচ্ছাকৃতভাবে 5টি আসন আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ওয়ার্ল্ডের সব কিছুকে দেখাতে হবে, তো যে একটা বিরোধী দলের কোনো 5টা আসন দিতে হবে, তো এই দেওয়ার জন্য একটা নাটক তৈরি করা। তো এরপর থেকে মনে করেন আমরা আবারও আন্দোলন ছাড়লাম না, রাজপথ ছাড়লাম না। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশ দিয়েছিলেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ। তো আমরা আমাদের নেতার এই নির্দেশ, এই স্লোগানের কে বুকে ধারণ করে আমরা রুখে দাঁড়ানোর জন্য আমরা রাজপথেই থাকলাম। আল্লাহর উপর অসীম বিশ্বাস এবং ভরসা রেখে আমরা রাজপথে থাকলাম। আর এটাও আমরা জানি যে যখন আমাদের জন্ম হয়েছে মৃত্যুর তারিখ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, রিজেক্ট সব নির্ধারণ করে দেওয়া, কখন কি হবে এটা সবগুলাই নির্ধারণ করে দেওয়া, এবং আপনি নির্ধারণ করবেন আপনি কিভাবে চলবেন। তো যেহেতু আল্লাহ তাআলার উপর ভরসা আমাদের আছি, আমরা হাল ছাড়লাম না। আমরা 18 তারিখের নির্বাচনের পরেও আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে থাকলাম। এরপরে অনেক মামলা হইল। আমাকে প্রায় 11 বছর আমি ওয়ারেন্ট নিয়ে পলাতক ছিলাম। 11 বছর আমি পলাতক ছিলাম। পলাতক থাকার পরে আমাদের ছাত্র দলের একটি প্রোগ্রাম ছিল, সেখানে সেন্ট্রাল নেতৃবৃন্দরা এসেছিলেন। সেই প্রোগ্রামে আপনার আমিও উপস্থিত ছিলাম। সেখান থেকে যাওয়ার পথে কুজারখোলা মার্কাজ পয়েন্টে সর্বপ্রথম আমি র্যাবের হাতে গ্রেফতার হই 21টি মামলার ওয়ারেন্ট নিয়ে।
তো র্যাব বাহিনী আমাকে এখান থেকে গ্রেফতার করে র্যাব অফিসে নিয়ে যায়। র্যাব অফিসে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আমাকে 21টি মামলার ওয়ারেন্ট দেখিয়ে আপনার দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করে। সেখান থেকে আমি কোর্টে আসি। কোর্ট থেকে আমাকে জেল হাজতে প্রেরণ করা হয়। আমি 325 দিন জেল খেটে আইনি মোকাবেলা করে সবকটি মামলা জামিন করে আমি বের হয়ে আসি। তো বের হয়ে আসার পর থেকেই প্রত্যেক দিনই আমাদের কোর্টের মধ্যে হাজিরা এভাবে চলতে থাকলো। দিন এক এক করে দিন যেতেও থাকলো। তো আমাদের 18 নির্বাচনের পরে 19-এ আমাদের যুবদলের একটি কমিটি আসে। সেই কমিটিতে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। সেই দায়িত্ব পালন করতে গিয়ে, রাজপথে থাকতে গিয়ে, মিছিল মিটিং করতে গিয়ে আরও অনেক মামলার আসামি হই। এরপরে আমরা হাল ছাড়িনি, রাজপথেই ছিলাম। তো সফলভাবে চেষ্টা করেছি আমরা যে আহ্বায়ক কমিটির একটা পূর্ণাঙ্গ কমিটির জন্য একটি নির্বাচন করার জন্য যুবদলের। সেই নির্বাচন ছিল 2022 সালের 10 সেপ্টেম্বর। তো আমরা ওই নির্বাচনে করার ওই দিনই আমরা তারিখ নির্ধারণ হয়েছিল। তো আল্লাহ রহমতে সবার দোয়ায় আপনার বিপুল ভোটে আমি সেখানে সাধারণ সম্পাদক নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার 2 দিন পরেই আমাকে র্যাব, হঠাৎ আমার কোনো ওয়ারেন্ট ছিল না, আমার সবগুলো মামলা জামিনে ছিল। সেই 2 দিন পরেই আমার বাসা ঘেরাও করে আমি তখন ঘুমিয়েছিলাম। আমি প্রায় ওই কাউন্সিল করতে গিয়ে আমি ঘুমাতে পারিনি, অনেকদিন ঘুম মুঠেই হয়নি। আমাদের এটা তো আপনিই জানেন নির্বাচনের সময় কি করতে হয়। তো ক্যাম্পিং করতে গিয়ে আমি আর ঘুমাতে পারিনি। তো গভীর ঘুমেছিলাম, অনেক দিনের আপনার ঘুমবিহীন ছিলাম। তো আমাকে বাসায় ডাকাডাকি শুরু করছে, আমাকে সবাই ডাকতেছে। আমি আর ওই সময়টা আসলেই ঘুমের মধ্যে ছিলাম। তো পরবর্তীতে আমার বাসার দরজা ভেঙে আমাকে তুলে নিয়ে যায় র্যাব। নেওয়ার পরে আপনার প্রথমে যেতে এই র্যাব অফিস নিয়ে যায়, তখন যতটুকু দেখতে পেলাম যে ঢাকা থেকে একটি টিম আসছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। ওইখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সিলেটের র্যাবের অফিসাররা আমাকে দিতে রাজি হয়নি অস্বীকৃতি জানাতে। পরে আবার কাউকে কোনো স্বীকারোক্তি দেওয়া হয়নি। আমার পরিবার থেকে দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করা হয়। এখানে আমাদের আপনার বিএনপির নেতৃবৃন্দ, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা মণ্ডলীর আপনার মুক্তাদির ভাই, আরিফ ভাই, সবাই আপনার যারা ছিলেন সবাই আমার সন্ধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। আমার কেন্দ্রীয় নির্বাহী কমিটির তখনকার সভাপতি ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু ভাই, সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল মুনায়েম মুন্না ভাই। ওনারা সবার সাথে যোগাযোগ করেছেন। এখানে আমাদের যুবদলের দায়িত্বে ছিলেন আমার সাথে যিনি নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট মঈনুল ইসলাম মঈন ভাই। উনি অনেক কষ্ট করেছেন এবং সবার সাথে যোগাযোগ করেছেন। সেন্ট্রাল নেতৃবৃন্দ কিন্তু সবাই সব জায়গায় খোঁজাখুঁজির পরে আমার কোনো সন্ধান দিচ্ছে না। ভোর 4টা থেকে বিকেল দুপুর 2টা পর্যন্ত কোনো যে খবর না পেয়ে সেন্ট্রাল থেকে আমাদের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই এবং সুলতান সালাউদ্দিন টুকু এবং মুন্না ভাইকে সাথে নিয়ে আমার জন্য প্রেস কনফারেন্স করা হয়। প্রেস কনফারেন্স করার পরেও কোনো খবর নাই। পরবর্তীতে আব্বাস ভাই আরেকটি প্রেস কনফারেন্স করে, মির্জা আব্বাস ভাইও। এরপরে 4টার সময় বিভিন্ন ইয়ে থেকে আমাকে হঠাৎ করে দক্ষিণ কোতোয়ালি থানাতে হস্তান্তর করা হয়। তখন হস্তান্তর করা হলো, তখন আমি জানতে পারলাম আমি তো তখন ওদের সাথে বন্দী। আমার তখন অ্যাডভোকেটের দায়িত্বে ছিলেন আমার সভাপতি মঈনুল ইসলাম মঈন ভাই। উনি আমাকে জানালেন যে জামাতে ইসলামের একটি মামলা জেল রোড পয়েন্টে পুলিশের সাথে মারামারি, ককটেল বিস্ফোরণ, সেই মামলায় আমাকে গ্রেফতার দেখে দেওয়া হলো। তো কোর্ট মোকাবেলা করে আমি জেলে গেলাম। সেখানে জেলে যাওয়ার পরে ওইখানে আরেকটি ভিন্ন রূপ দেখতে পেলাম। সেই বিষয়টা কি আসলে আমরা এখানে জেলে যাওয়ার পরে এখন মানে আমাকে আলাদাভাবে রাখা হবে, আমার সাথে কারোকে দেখা করে দেওয়া যাবে না। সাক্ষাতে আমার পরিবার আসলে আমাকে দেখা করতে দেওয়া হয় না। আমি জেলার সাহেবকে দেখা করতে চাই, তখন উনিও আমার সাথে সাক্ষাৎ দেন না। তখন এখানে সুবেদাররা আমাকে জিজ্ঞেস করলাম বলে উপরের নির্দেশ, আমাকে জেলখানায় রাখা হয়েছে। আমি নিয়ম মাফিকভাবে আমি আমার পরিবারের সাথে দেখা করতে চাইবো। আমি আইনি মোকাবেলা করতে হলে আমার অ্যাডভোকেটের সাথে আমার কেন দেখা করতে দেওয়া হবে না? তখন আমি এখানে অনেক কথাবার্তা বলার পরে আমাকে আমার পরিবার বা অন্যান্যদের সাথে প্রায় 3-4 দিন পরে আমাকে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। এরপর থেকে আবার আমি জেলা সাহেবের সাথে কথা বললাম। জেলা সাহেব বলল যে উপরের নির্দেশ, আপনার সাথে কাউকে দেখা করতে দেওয়া হবে না। আর যদি কারোর সাথে আপনাকে দেখা করতে দেওয়া হয় তাহলে আমি DGFINSAকে রিপোর্ট দিতে হবে। আমিও চেঞ্জ হয়ে গেলাম। মানে ওদের ব্যবহারে মনে হলাম যে মানে
জঙ্গি নেতাদের সাথে যে ব্যবহার করা হয়, ঠিক তেমনি যখন আমাকে গ্রেফতার করা হলো, বুলেট প্রুফ আপনার হেলমেট, মানে এমন যে একটু বিশ্রী অবস্থা, নিজের কাছেই নিজে মানে কি বলবো আপনাদের, এই অবস্থাতে এইটা ছিল আপনার ওই যে জালিমদের একটা রূপ, জালিমদের একটা আপনার চেহারা যেটাকে বলে। কিন্তু ইতিহাস সাক্ষী, পৃথিবীতে কোনো জালিমরাই আপনার বেশি দিন টিকে থাকতে পারে নাই। এই যে কোরআনের সেই আয়াতেই ফিরে যেতে হবে, আমি ছাড় দেই, ছেড়ে দিই না। তো আমাদের এই একটা বিশ্বাস ছিল। তো আমাকে যখন গ্রেফতার করা হলো, আমি প্রায় 42 দিন থাকলাম। তখন কোর্টে আমার জামিন দিবে, এমন নাকি আপনার বিচারকরা বলে আমাকে জামিন দেওয়া যাবে না, উপরের নির্দেশ। একদম সিম্পল একটা মামলা, যেটাতে এখান থেকেই জামিন হয় এবং সবগুলো আসামি জামিনে আছেন। তো এটা প্রথম মুভি আমি জামিন পাওয়ার কথা, এরকম একটি মামলা। এখন আমাকে জামিন দেওয়া হবে না, কারণ কি? উপরের নির্দেশ। এখন কোন উপর, এটা আজ পর্যন্ত আমি জানতে পাইনি। তো আমাদের বিএনপির নেতৃবৃন্দরা এবং আমাদের যুবদলের সভাপতি সহ আপনার এখানে এই বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক জেলার এবং মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা মণ্ডলী আরিফ ভাই মুক্তবে, তারা এবং এনামুল হক চৌধুরী সহ আমাদের তাসলিমা রাসলিন্দু নবাবী সহ সবাই কিন্তু এটা ছাড় দেননি। এবং বিশেষ করে জেলা কেন্দ্রীয় নির্বাহী কমিটি যেটা খুব আপনার গুরুত্ব সহকারে দেখেছেন। এবং সর্বোপরি আমি কৃতজ্ঞতা জানাই সেই সময়টা আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, সরাসরি উনি মনিটরিং করেছেন, আমার খেয়াল রেখেছেন, আমার খবর রেখেছেন এবং কোর্ট থানা সবগুলাই উনি মনিটরিং করেছেন। করাতে মানে অনেক জিনিস আমার জন্য ইজি হয়েছে। তো দীর্ঘ 42 দিন আমি থাকতে হয়েছে জেল গেটে, যে জেলখানায়। সেখান থেকে 42 দিন পরে খুব গোপনে আমার জামিনটা হয় এই সিলেট কোর্টে, এবং খুব গোপনে আমি জেল গেটটা পাস হই। এরপর থেকে আপনার ধীরে ধীরে আরও আন্দোলন সংগ্রাম শুরু হয়। আমরা রাজপথেই ছিলাম। আস্তে আস্তে 28 অক্টোবর ঢাকায় আমাদের মহাসমাবেশ ছিল। আমরা সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ মহাসমাবেশ করলাম। দুই দিক থেকে ছাত্রলীগ, যুবলীগ এসে হামলা করলো। আমরা তখন ওখানে উপস্থিত ছিলাম এবং পুলিশ আমাদেরকে টিয়ার সেল, রবার বুলেট গুলি করে এখান থেকে সরিয়ে দিল। এরপর থেকে তো আন্দোলন শুরু হয়ে গেল, আপনি তো সবই জানেন। আর সামনে 24-এর নির্বাচন। 24-এর নির্বাচন কিভাবে হয়েছে সেটাও আপনি জানেন। সেই আগের যে গায়েবী মামলা, 23-এর নির্বাচন আগের যে গায়েবী মামলা, আপনার আমাদেরকে কোথাও দাঁড়াতে দেওয়া হয়নি, আমাদের দল যায় নাই, কেউ যাইতে চাই নাই। আমি আর তুমি, যে নির্বাচনটা, আমি আর ডামি, অনেকে অনেক রকম নাম দিয়েছে নিজেদের মধ্যে, নিজেদের একটা কাউন্সিলিং নির্বাচন যেটা। তখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি। দক্ষিণ সুরমা থানায় আমার উপর 13টি মামলা দিয়েছে। কোতোয়ালি থানা আপনার 15 দিনের আন্দোলন ছিল সেটা। দক্ষিণ সুরমা থানা 13টি মামলা এবং কোতোয়ালি থানা দিয়েছে 2টি মামলা আমার উপরে। আর এই রেলওয়ে থানা 1টি মামলা দিয়েছে, যে প্রায় 16টি মামলার মতো আমাকে। তাহলে আপনি মোট 59টি মামলার আসামি ছিলেন। এখন জামিনে তো সবগুলোতেই আছেন? জি, সবগুলোতেই জামিনে আছেন। এবং কোনটার বিচার শেষ হয়েছে এরকম কোন মামলা? বিচার 59টির মধ্যে, আমি দুঃখিত এটা একটু ছেড়ে দিয়েছিলাম, 59টির মধ্যে 16টি মামলা আমার আপনার বেকসুর খালাস পেয়েছিলাম আমি। মামলাগুলো তো মিথ্যে, কোনো সাক্ষী থাকে না। আর এই মামলাগুলো আসলে সাজা হয় না। তো বিভিন্ন জায়গায় আমাদের ঢাকা থেকে শুরু করে অন্যান্য ডিস্ট্রিক্টে মিথ্যা মামলার সাজাগুলা, এই যে খায়রুল হকের মতো বিচারপতিরা, মানিকের মতো আরো কিছু বিচারপতিরা আছে না, ওদের বংশধররা, ওদের আপনার ছাত্ররা, ওরা কিন্তু এই মিথ্যা মামলাগুলো অনেকগুলা সাজা আমাদের অনেক নেতাকর্মীদেরকে দিয়েছে। সিলেক্ট হয় নাই আর কি, সিলেক্ট। যাই হোক, আমরা আসলে অনেক কথাই শুনলাম মকসুদের, যে তিনি কিভাবে কারা নির্যাতিত হয়েছিলেন, কিভাবে দিন যাপন করেছেন সেই 16 বছর 18 বছর। এটা আসলে অনেক কষ্টের, একজন রাজনীতিবিদের জন্য অনেক কষ্টের একটা বিষয়। একটু উল্লেখ করতে হয়, আমার পারিবারিক আমাদের যে বিজনেসগুলো ছিল, আমাদের কিছুই রাখতে পারি নাই এই তখন কোন নির্যাতনে। আপনার যেহেতু মানুষ তো চলতে হলে তো হক হালাল পথে ব্যবসা বাণিজ্য করে চলতে হয়। তো আমার কিছু ব্যবসা বাণিজ্য ছিল। আমার পারিবারিকভাবে আমার 6টা শোরুম ছিল, কাপড়ের, গার্মেন্টস আইটেমের বিজনেস করতাম, কিছু জায়গা জমি ছিল। শেষ পর্যন্ত এগুলো বিক্রি করেও আপনার জীবনযাপন করতে হয়েছে। কারণ আমি তো পলাতক হিসাবে বাসা বাড়িতে যেতে পারি না, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারি না। তো এখন কি করবো, এটা আল্লাহ তাআলার কত হুকুম ছিল। এগুলা বিক্রি করেও আমরা আপনার শারীরিক, আর্থিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। শুধু আমি না, আমাদের প্রত্যেকেই নেতাকর্মী, যারাই যুবদলের নেতৃত্ব দিয়েছে, যারাই ছাত্র দলের নেতৃত্বে ছিল, নেতৃত্বের বাইরেও যারা ছিল, ছোট নেতা, বড় নেতা, এই সব মিলে একটা বিভীষিকাময়
পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। তো 23-এর নির্বাচন যখন হয়েই গেল 7 তারিখে জানুয়ারি 7 তারিখে, তখন থেকে আমাদের আরো কনফিডেন্স বেড়ে গেল যে এখন আল্লাহ আর ছাড় দিবে না, এই ছাড় দেন ছেড়ে দেন না, এখন আর ছাড় দিবে না, হয়তো খুব শিগগিরই আমাদের যে আমরাও বিভিন্ন জায়গা থেকে আমরাও খবর পেলাম যে সর্বোচ্চ 6 মাস, 6 মাসের মধ্যে হাসিনা ছাড়তে হবে। এইরকম আবার আপনারা পেয়েছিলেন? যে আমরা পেয়েছিলাম, কিন্তু আমাদের রাজপথে থাকতে হবে। আমাদের নেতার নির্দেশ ছিল যে রাজপথ ছাড়া যাবে না। তারেক রহমান সাহেবের নির্দেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা গড়ে উঠেছিল সেটা আপনারা কিভাবে সহযোগিতা করেছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়া থেকেই আমরা প্রথমত আমাদের যে ছাত্র সংগঠন ছাত্রদলের সব নেতাকর্মীরা কিন্তু মাঠে ছিল, কারণ যেহেতু ছাত্রদের আন্দোলন আর আমাদের ছাত্র সংগঠন তো সবাই ছাত্র, তারা আপনার সবাই মাঠে থেকে সাধারণ ছাত্রদের সাথে আপনার আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। আর আমরা যুবদলের যারা নেতাকর্মীরা ছিলাম আমরা আমাদের নির্দেশনা ছিল যে ছাত্রদের আন্দোলনের পাশাপাশি থেকে তাদেরকে পানির সাবুর দেওয়া, তাদের চিকিৎসার সাবুর দেওয়া, তাদের নির্যাতন করলে সাথে সাথে আপনার হসপিটালে প্রেরণ করা, এবং আমাদের যুবদলের যে সকল নেতৃবৃন্দরা আমরা বাদে আরও অনেকেই যারা আছে তারা ছাত্রদের সাথে মিশেই কিন্তু আমরা আন্দোলন করেছি। কিন্তু এটা আমাদের একটা কৌশল ছিল, সরকার তখন বুঝতে পারেনি যে এই আন্দোলনেই যে হয়তো তার পতনের ঘণ্টা বেজে যাচ্ছে। আমরা ছাত্রদল বা অন্যান্য দলের ছাত্র সংগঠনগুলা এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল সবই কিন্তু আমরা মাঠে ছিলাম, কিন্তু ভিন্ন রূপে ছিলাম, কৌশলীভাবে ছিলাম। আমাদের সকল অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে, আমাদের যুবদলের অনেক নেতাকর্মী নিহত হয়েছে, প্রত্যেকে গুলিবিদ্ধ হয়ে এখনো আপনার ইয়েতে আছে, মেডিকেলে আছে, তাদের চিকিৎসা চলছে। তো আল্লাহর রহমতে এই ছাত্র জনতার সেই আপনার আন্দোলনের ফসল হিসেবে আমাদের বাংলাদেশটি পাপ মুক্ত হয়েছে, জালিম মুক্ত হয়েছে। শেখ হাসিনা যে বড় বড় কথা বলতো, শেখ হাসিনা পালিয়ে যায় না, আওয়ামী লীগ পালিয়ে যায় না, বাংলাদেশের এবং বিশ্বের মানুষ দেখেছে যে কথায় আর কাজের সাথে কোনো মিল আছে কিনা। তো 5 তারিখ ঠিকই শেখ হাসিনা পালিয়ে গিয়ে আমাদের বাংলাদেশটা আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। আর আমি ধন্যবাদ জানাই সে সকল সাধারণ ছাত্রী ভাই বোনেদেরকে যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে দেশের জন্য, দেশকে মুক্ত করার জন্য। তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা অসুস্থ এখনো গুলিবিদ্ধ আছেন তাদের সুস্থতা কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং সর্বোপরি দোয়া করি আল্লাহর কাছে যে বাংলাদেশটি একটি সুজলা সুফলা সুশ্যামলার বাংলাদেশ। আমাদের দেশটা অনেক সুন্দর একটি দেশ, খুব ছোট হলেও আমাদের দেশের মানুষগুলা আপনার খুবই ভালো। আমি দোয়া করবো আল্লাহর কাছে যে এরকম জালিমদের হাতে যেন ভবিষ্যতে আমরা না পড়ি, একটি সুন্দর বাংলাদেশ উপহার পাবো আমরা, এবং মানুষ তাদের সাহস করে সত্য কথাটা তারা বলতে পারে, নিজের গড়ে থাকার নিরাপত্তাটা তারা পায়, রাস্তাঘাটে চলার নিরাপত্তা যেন পায়, এটাই আমি দোয়া করবো আল্লাহ। অন্তর্বর্তী সরকার কতদিন থাকতে পারে বলে আপনারা মনে করেন? অন্তর্বর্তী সরকার বা তারা বলছেন যে রাজনীতিবিদদের হাতে এই বিষয়টা তারা ছেড়ে দিয়েছেন। কালকেও প্রধান উপদেষ্টা বক্তব্য বলেছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনীতিবিদরা এটা বলবেন। জি, রাজনীতিবিদ তো দলের হাইকমান্ড যারা আছেন, আমাদের মহাসচিব বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের বা অন্যান্য দলের যারা সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, এটা উনারা কথা বলে একটা হয়তো তারিখ নির্ধারণ করবেন। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে অন্তর্বর্তী সরকারটা মনে হয় কিছুদিন থাকবে, কারণ দেশকে একটি যে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার মধ্যে আনতে হলে হয়তো বা কিছু একটা সময় লাগবে। তো যেটা ভালো হয় দেশের জন্য, দেশের মানুষের জন্য যেটা ভালো হবে আমি সেটাই চাইব, এবং এই সরকারের কাছে এটাই উদারত আহ্বান থাকবে যে খুব বেশি দিন না নিয়ে দেশকে একটু শৃঙ্খলার মধ্যে এনে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। তারাও এরকমটি বলছেন, কিন্তু তারাও একটা এটাই তো সবাই আশা করি আমরা, আর এটা হওয়া উচিত। ছাত্রলীগ বা যুবলীগ সম্পর্কে আপনার একটু মূল্যায়ন শুনতে। আসলে ছাত্রলীগ যুবলীগ সম্বন্ধে যে মূল্যায়ন, আসলে আওয়ামী লীগ তো একটি ঐতিহ্যবাহী দল ছিল, বা তাদের অঙ্গ সংগঠন যে আপনার তারাও দীর্ঘদিন আপনার রাষ্ট্র ক্ষমতায় ছিল। তো
যুবলীগের নেতারা বা ছাত্রলীগের নেতারা যেভাবে ওনারা বক্তব্য দিতেন, যেভাবে ওনারা কথা বলতেন, কিন্তু আমরা তো ভিতরের খবরটা জানতাম যে একটা স্লোগান দিত আমাদের নেতাকর্মীরা যে পুলিশ ছাড়া ছাত্রলীগ হিজরা হিজরা। এরপরে আরেকটা বক্তব্য দিত যে পুলিশ ছাড়া যুবলীগ হিজরা হিজরা। তো এটাই তো প্রমাণ হলো পুলিশ ছাড়া যে আসলেই ওরা কিছু পারে না। হ্যাঁ, আরেকটা জিনিস একটা উল্লেখ করা খুবই জরুরি, ছাত্রলীগ এবং যুবলীগের হাতে যে অবৈধ অস্ত্রগুলো ছিল, আপনি এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনি দেখেছেন এটা, প্রত্যেকটি আন্দোলনে সাধারণ ছাত্রছাত্রীর উপরে কিন্তু অনায়াসে তারা গুলি চালিয়েছে। এই অস্ত্রগুলা আমরা অনেক বড় বড় ভারী অস্ত্রগুলো যেগুলা সেনাবাহিনীর হাতে থাকার কথা, স্পেশাল ফোর্সদের হাতে থাকার কথা, এগুলোও কিন্তু আমরা সিলেটে প্রদর্শিত হতে দেখেছি। তো এই অস্ত্রগুলার গুলিতে আমাদের অনেক ভাই বোন আহত হয়েছে। কিন্তু আপনাদেরও ভূমিকা আছে এই অস্ত্রগুলা বের করার জন্য, সন্ধান দেওয়ার জন্য। জি, এখন ওরা তো সবাই পালিয়ে গেছে। ওরা সবাই আমাদের তো আপনি ভালো করেই জানেন যে সিলেটের সাথে ইন্ডিয়ার একটা বর্ডার আছে, আর ওদের তো একটা সম্পর্কিত, ইন্ডিয়া সাথে একটা সম্পর্কিত ওরা। তো খুব দ্রুত ওদেরকে ওরা আপনার সেভ করে নিয়েছে। বর্ডারে গেলেই মনে করেন ছাত্রলীগ যুবলীগের পরিচয় দিলে হয়তো বা ওদেরকে সহযোগিতা করেছে। ওরা 4 তারিখ রাত থেকে পালানো শুরু করেছে, কিন্তু আমরা তো দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত ওদের পিছনে দৌড়াতে পারি না। আমরা আগে আমাদের দেশটা স্বাধীন করার যেতে আমরা যুদ্ধের ময়দানে আমাদের সবাই ছিল, সাধারণ ছাত্রছাত্রীর সাথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক বা আরো অন্যান্য দলগুলো সবাই ছিল। তো 5 তারিখ যে সময় হাসিনা পালিয়ে গেল, সবসময় তো বলতো যে আমি পালিয়ে যাই না, শেখ হাসিনা পালায় না, কিন্তু দেশের মানুষ এবং পৃথিবীর মানুষ আমরা দেখলাম যে শেখ হাসিনার কথা এবং কাজের সাথে কোনো মিল নেই। তো এখন আবার এই পার্শ্ববর্তী দেশে বসে আমাদের দেশকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেক ষড়যন্ত্র করছে। তো ইনশাল্লাহ কিছুই করতে পারবে না। আমরা সবাই এখন সতর্ক। এই জালিমের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি আল্লাহ তাআলা রক্ষা করে দিয়েছেন ছাত্রছাত্রীর উসিলার মাধ্যমে। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি। যারা আপনার গুলিবিদ্ধ আছেন, আমরা যুবদলের পক্ষ থেকে প্রত্যেকটি বাসায় গিয়েছি। যারা নিহত হয়েছেন তাদের চেষ্টা করেছি আমরা আর্থিকভাবে সহযোগিতা করার জন্য, এবং যারা হসপিটালে আছে আমরা সবাইকে দেখতে গিয়েছি এবং তাদেরকেও আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করেছি জেলা যুবদলের পক্ষ থেকে। ভবিষ্যতেও যত ধরনের সহযোগিতা লাগে আমরা জেলা যুবদলের আমরা সবসময়, আমার সভাপতি এবং আমরা প্রস্তুত আছি। এবং আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুলায়েম মুন্না ভাই, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই সবসময় আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন, এবং বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের পাশে থাকার জন্য, এবং সর্বোপরি দেশের জনগণের পাশে থাকার জন্য, জনগণের সাথে কাজ করার জন্য, জনগণের উপকার করার জন্য আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। ধন্যবাদ মকসুদ আহমদ, চমৎকার তিনি বলেছেন। এতক্ষণ আমরা তার কথা শুনলাম। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আমি শেষ প্রশ্নটি করব মকসুদের কাছে যে আসলে অনেক চড়াই উতরাই পেরিয়ে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এটা অবশ্যই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। তো এখন মকসুদের কাছে যে প্রশ্নটি হচ্ছে যে আসলে আপনারা কেমন দেশ দেখতে চান এবং যুব সমাজের এক্ষেত্রে ভূমিকা কী রাখতে পারে? অবশ্যই একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য ছাত্র সমাজ বা যুব সমাজের দায়িত্বটা বেশি থাকে। আমি যেটা মনে করি, আমরা প্রথমে একটা স্বাধীন দেশ চাই। স্বাধীন দেশ চাই যে অন্য কোনো দেশের তাবেদারি করবে না আমাদের দেশ। যেহেতু 30 লক্ষ মাবুনের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন মুক্তিযুদ্ধ করে আমাদের প্রিয় নেতা, আমাদের দলের 25 লক্ষ শহীদ, 30 লক্ষ শহীদের আত্মার শহীদের আত্মার যে কারণে আমাদের যে দেশটা স্বাধীন হয়েছে, বিশেষ করে আমাদের প্রিয় নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রণাঙ্গনে যুদ্ধ করে যে দেশটাকে স্বাধীন করেছেন, সেই দেশটার প্রতি তো আমাদের দায়িত্বটা আরও বেশি থাকে, যুব দল বা যুব সমাজের দায়িত্বটা বেশি থাকে। তো আমি জিয়াউর রহমান সাহেব যে কিছুদিন যে দেশটা পরিচালনা করেছিলেন স্বাধীনের পরে, তো সেই উনার যে দেশটা পরিচালনাকে যদি কেউ মডেল হিসাবে নেয়, কেউ যদি এই পরিচালনাকে যদি কেউ
আপনার ফলো করে। হ্যাঁ, তাই আমার মনে হয় যে একটি সমৃদ্ধিশালী, একটি স্বাধীন, সুজলা সফলা, শস্য শ্যামলা বাংলাদেশ এবং মানুষের কথা বলার আপনার সাহস থাকবে, বাকস্বাধীনতা যেটাকে বলে সেটা থাকবে, মানুষ অর্থনৈতিকভাবে মানুষ ভালো থাকবে, দারিদ্র্যের হারটা কমবে, বা জিয়া রহমান সাহেব যে আপনার 19 দফার যে আপনার একটা দফা দিয়েছিলেন, সেই 19 দফাকে যদি কেউ বাস্তবায়ন কাজ করে, তাহলে আমার বিশ্বাস একটি সুন্দর বাংলাদেশ, একটি উন্নত বাংলাদেশ হিসেবে আমরা পাবো। ধন্যবাদ মকসুদ। আমরা দীর্ঘ সময় তার কথা শুনলাম, আমাদের স্টুডিওতে তিনি সময় দিয়েছেন, এজন্য তাকে আধুনিক কাগজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগামীতে নয়া কোনো অতিথি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।